স্বাগত জানাচ্ছি সংবাদ সন্ধ্যায়। আপনাদের সাথে আছি আমি মাহমুদা মমিতা এবং আমি গোলাম কিবরিয়া। এই মুহূর্তে বার্তা কক্ষের সবশেষ। সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান দেহরক্ষী সহ গ্রেপ্তার, মদ ও ওয়াকিটকি রাখায় 1 বছরের সাজা। সিএমএসডিতে পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি, কেনায় আগ্রহ থাকলেও বিতরণে উদ্যোগ নেই। কৈলাসে ফিরে গেলেন দেবী দুর্গা, সারা দেশে প্রতিমা বিসর্জন, করোনার কারণে হয়নি সিঁদুর খেলা এবং শোভাযাত্রা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এবারই সর্বোচ্চ আগাম ভোট, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নির্বাচনী আমেজ। সংবাদ সন্ধ্যায় আপনাদেরকে শিরোনাম বলছিলাম, এবারে যাচ্ছে পুরো খবরে। নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফকে মারধরের অভিযোগে মামলার পর সংসদ সদস্য হাজী সেলিমের বাসায় অভিযান চালিয়ে তার ছেলে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ইরফান এবং তার দেহরক্ষী জাহিদকে গ্রেপ্তার করেছে র্যাব। বিদেশি মদ এবং ওয়াকিটকি রাখার দায়ে ইরফানকে 6 মাস করে মোট 1 বছরের কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। বেলা 12টার দিকে ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে হাজী সেলিমের বাসায় তল্লাশি শুরু করে র্যাব। এ সময় বাড়ির ভেতরে তল্লাশি করে অস্ত্র, মদ, বিয়ার, ইয়াবা, বিভিন্ন ধরনের সিকিউরিটি ডিভাইস উদ্ধার করে র্যাব। এর আগে সকালে ইরফান সেলিম সহ 4 জনের নামে রাজধানীর ধানমন্ডি থানায় মামলা করেন ভুক্তভোগী। এই মামলায় সকালেই গ্রেপ্তার করা হয় গাড়ি চালক মিজানুর রহমানকে। তাকে 1 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রোববার রাতে ধানমন্ডিতে সাংসদ হাজী সেলিমের গাড়ির সাথে নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফের মোটরসাইকেলে ধাক্কা লাগে। তখন গাড়ি থেকে কয়েকজন নেমে লেফটেন্যান্ট ওয়াসিফকে মারধর করে। এই সময় গাড়িতে ঢাকা 7 আসনের সংসদ সদস্য হাজী সেলিম না থাকলেও ছিলেন তার ছেলে ইরফান সেলিম। ঘটনার পরে গাড়ি এবং মোটরসাইকেল থানায় নিয়ে যায় পুলিশ। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি সংসদ সদস্য হাজী সেলিমের বাসায়। সেখানে অভিযানের পর ব্রিফিং হয়েছে এবং ব্রিফিংয়ের বিস্তারিত তথ্য জানবো সহকর্মী ইজাজুর রহমানের কাছ থেকে। ইজাজ, ব্রিফিং হয়েছে আমরা শুনেছি, বিস্তারিত আপনার কাছ থেকে একটু জানবো। র্যাবের গণমাধ্যম শাখার যে পরিচালক জনাব আশিক বিল্লাহ, তিনি লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ, তিনি কিছুক্ষণ আগেই কথা বলেছেন এবং কথা বলে যেটি আমাদেরকে জানিয়েছেন যে সারাদিন ধরে অর্থাৎ প্রায় 7 ঘন্টা যে অভিযান চলছে হাজী সেলিমের এই বাসায়, এই অভিযানের প্রেক্ষিতে আমরা দেখেছি যে তিনি বলছিলেন অভিযানের সারাদিনের প্রাপ্তি বা সারাদিনের ফল সেটি হচ্ছে যে অবৈধ যে সকল জিনিসপত্র এখানে পাওয়া গেছে, বিশেষ করে অবৈধ যেসব অত্যাধুনিক প্রযুক্তির যে সকল ওয়াকিটকি বা বিদেশি মদ রাখার কারণে এবং মদ পানের কারণে 2টি ইস্যুতে তাদেরকে র্যাবের যে ভ্রাম্যমাণ আদালত, র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সারোয়ার আলম, তিনি 6 মাসের অর্থাৎ 1 বছরের কারাদণ্ড দিয়েছেন হাজী সেলিমের পুত্র ছোট ছেলে ইরফান সেলিমকে, যিনি মূলত নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের অভিযোগে গতকালকে যে আজ সকালে যে মামলাটি হয় সেই মামলার প্রেক্ষিতেই র্যাব এখানে অভিযানে আসে। সেই অভিযানের পরেই আজকে তাদের বাসায় এই সকল জিনিসপত্র পাওয়া যায় এবং তারই প্রেক্ষিতে শাস্তি দেওয়া হলো। এবং অন্যান্য যে ইস্যু রয়েছে, বিশেষ করে অবৈধ যে 2টি লাইসেন্সবিহীন যে 2টি অস্ত্রও পাওয়া গেছে, একটি বিদেশি পিস্তল এবং একটি এয়ারগান, সেই অস্ত্র আইনে আলাদা মামলা হবে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনেও আরেকটি মামলার প্রক্রিয়া চলমান থাকবে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া র্যাবের পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল যে একজন সংসদ সদস্যের বাসায় এই ধরনের অবৈধ অস্ত্র বা মাদকদ্রব্য থাকায় সংসদ সদস্যের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়ার এখতিয়ার র্যাব ব্যবস্থা নেবে কিনা র্যাব। তো সেক্ষেত্রে তারা বলেছিল যে এটি তাদের বিবেচনাধীন বিষয় আছে, এটি পরবর্তী আইনি পদক্ষেপের মাধ্যমে আগাতে হবে, কেননা একজন সংসদ সদস্যের বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নিতে আগে স্পিকার এবং সংসদের অনুমোদনের প্রয়োজন রয়েছে,
যেটি আমরা জানি, সুতরাং সেটি অন্য একটি প্রক্রিয়া। তবে আপাতত এখন যেটি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে কিছুক্ষণ পরে, অর্থাৎ এখন থেকে হয়তো ঘণ্টাখানেকের মধ্যেই যে মামলায় ইরফান সেলিমকে শাস্তি দেওয়া হলো এবং তার দেহরক্ষী জাহিদকেও একই শাস্তি দেওয়া হয়েছে, এই দুজনকে কিছুক্ষণের মধ্যে র্যাবের গাড়িতে করে ধানমন্ডি থানায় নিয়ে যাওয়া হবে এবং ধানমন্ডি থানায় এই মামলায় তাদেরকে থানাতে হস্তান্তর করা হবে। থানা পরবর্তীতে যেহেতু ইতিমধ্যে শাস্তি দেওয়া হয়েছে, সুতরাং কারাগারেও প্রেরণ করতে পারে। আবার অধিকতর তদন্তের জন্য যদি তাদের যে অন্যান্য যে মামলাগুলো প্রক্রিয়াধীন সেই মামলা যদি হয়, তবে অধিকতর তদন্তের জন্য রিমান্ডেরও নিতে পারে, কালকে আদালতে তোলা হতে পারে, এরকম কিছু। আপনি অভিযানের কথা বলছিলেন, আপনি সংসদের বাড়ির প্রসঙ্গে আমরা যেটি জেনেছি যে আমরা দেখেছি যে অনেক কিছু অবৈধ পাওয়া গেছে। একটি ওয়াকিটকি মেইন স্টেশন যেখানে অনেকগুলো ওয়াকিটকি সহ পাওয়া গেছে এবং ভেরি হাই ফ্রিকোয়েন্সি সেট পাওয়া গেছে 3টি, এবং পাশে একটি টর্চার সেল পাওয়া গেছে। তো একটি অভিযানের পরে সাধারণত আমরা দেখি যে অবৈধ কোনো কিছু পেলে সেই জায়গাটি সিলগালা করা হয়। এই বিষয়ে কিছু আপনারা জিজ্ঞাসা করেছিলেন কিনা? টর্চার সেল এবং সবকিছু মিলে তারা এই বাড়িটির বিষয়ে কোনো কথা বলেছে কিনা? এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল জনাব আশিক বিল্লাহকে, র্যাবের গণমাধ্যম শাখার মুখপাত্র। তিনি বলছিলেন যে কোনো অভিযানের পর যেমন কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান বা গোডাউন বা অন্য কোনো জায়গাগুলোতে অনেক সময় এরকম সিলগালা করে দেওয়া হয়। যেহেতু এটি একজন সংসদ সদস্যের বাড়ি এবং তার পরিবারের সদস্যরাও এখানে রয়েছেন, সুতরাং এই জায়গাতে আসলে যে জিনিসগুলো তারা জব্দ করেছে সেই মালামালগুলোই সিজ করে তারা নিয়ে যাবেন। তবে বাড়িটি থানাতে, অর্থাৎ এখানকার যে স্থানীয় কোতোয়ালি থানা রয়েছে, কোতোয়ালি থানার কাছে হস্তান্তর করবেন, কিন্তু সিলগালা করার কোনো চিন্তাভাবনা তাদের নেই বলে তারা আমাদেরকে বলছেন। ইজাজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আমাদেরকে তথ্য দেওয়ার জন্য। দেশের বেসরকারি মেডিকেল কলেজ, হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের প্রকৃত চাহিদা নির্ধারণ না করেই কেনা হয় চিকিৎসা সরঞ্জাম। প্রতি বছর এসব কেনাকাটায় আগ্রহ থাকলেও বিতরণের উদ্যোগ নেন না স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টরদের অনেকেই। এর ফলে বছরের পর বছর কেন্দ্রীয় ঔষধাগার সিএমএসডিতে পড়ে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার যন্ত্রপাতি। এসব তথ্যের সত্যতা পেয়েছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। প্রতি বছর রাজধানী সহ দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ, বিশেষায়িত জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালের জন্য প্রায় 2000 কোটি টাকার ওষুধ, চিকিৎসা যন্ত্রপাতি ও যানবাহন কেনে সিএমএসডি। এসবের চাহিদা নির্ধারণ ও বিতরণ প্রক্রিয়া নিয়ন্ত্রণ করেন স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের লাইন ডিরেক্টররা। বেশিরভাগ ক্ষেত্রে মাঠ পর্যায়ে যাচাই না করেই কোটি কোটি টাকার ভারী যন্ত্রপাতি কিনতে আদেশ দেওয়া হয় সিএমএসডিকে। বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান এবং প্রভাবশালী রাজনীতিক ও চিকিৎসক নেতাদের সাথে যোগ সাজশে এসব ক্রয়াদেশ দেওয়ার অভিযোগ লাইন ডিরেক্টরদের অনেকের বিরুদ্ধে। এমনকি যেসব প্রতিষ্ঠানের জন্য যন্ত্রপাতি কেনা হয় তারাও এ বিষয়ে জানে না। ফলে বিতরণ না হয়ে বছরের পর বছর গুদামে পড়ে নষ্ট হয় এসব চিকিৎসা সরঞ্জাম। এই মুহূর্তে কেন্দ্রীয় ঔষধাগারের উঠানে পড়ে আছে অ্যাম্বুলেন্স, মোটরসাইকেল। গুদামে জায়গা না থাকায় বাইরে রাখা হয়েছে কোটি টাকা দামের ভারী যন্ত্রপাতি সহ নানা সরঞ্জাম। ফলে করোনা সুরক্ষার জন্য যে সরঞ্জাম কেনা হয়েছে তা রাখারও জায়গা নেই। এ অবস্থায় পুরনো যন্ত্রপাতি সরিয়ে নিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে 7 সুপারিশ সহ একটি চিঠি দিয়েছে সিএমএসডি। এখন আমাদের কিছু মালামাল স্টোরে পড়ে আছে, যেগুলি আমরা আসলে বরাদ্দের ভিত্তিতে আমরা বিভিন্ন মেডিকেল কলেজ এবং সরকারি প্রতিষ্ঠানগুলিকে সরবরাহ করে থাকি। এখন আমরা স্বাস্থ্য অধিদপ্তরের কাছে আমরা এগুলি বরাদ্দের লিস্ট চেয়েছি। আমরা বরাদ্দের লিস্ট পেলে আমরা অতি দ্রুত এগুলি আমরা সরবরাহ করে দিব এবং আশা করি এর মাধ্যমে আমাদের যে স্টোর সেটা ফাঁকা হয়ে যাবে। চিকিৎসা সরঞ্জাম বিতরণে অনিয়মের বিষয়টি স্বীকার করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের একজন লাইন ডিরেক্টর ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম MIS বিভাগের পরিচালক। সিএমএসডি সেটা ক্রয় করার পরে ওপিগুলিকে জানানো হয়। ওপিগুলো তখন ইনফর্মড হয়ে সেই মালগুলি কোথায় ডিস্ট্রিবিউট করবেন সেই তালিকা তৈরি করেন। তালিকা তৈরি করার পরে আরও কিছু বিষয়ে জটিলতা থাকতে পারে। কাদের মাল 13 সাল থেকে পড়ে আছে, কেন পড়ে আছে, এটা আমার পক্ষে বলা সম্ভব না। গুদামে কি পরিমাণ ও কত টাকার যন্ত্রপাতি পড়ে আছে তা জানেন না স্বাস্থ্য অধিদপ্তর ও কেন্দ্রীয় ঔষধাগারের কর্মকর্তারা। এসব নির্ধারণে এরই মধ্যে কাজ শুরু হয়েছে। এক একটা পণ্য এক একটা সময় ধরে পড়ে আছে, আসলে সেটা এখন সময় সাপেক্ষ ব্যাপার। এগুলো খোঁজা, কোন পণ্যটা কতদিন ধরে কোন মালামালটা পড়ে আছে সেটা আমাদের সময় দিলে হয়তো আমরা খুঁজে বের করতে পারবো। অলরেডি আমরা এগুলা অ্যানলিস্টেড করা বা এগুলো আমরা লিস্ট করা শুরু করে দিয়েছি।
স্বাস্থ্য খাতের কেনাকাটায় দুর্নীতি আর অনিয়মের অভিযোগ বেশ পুরনো। সরকারি প্রতিষ্ঠানের জন্য কেনা কোটি কোটি টাকার সরঞ্জাম বছরের পর বছর পড়ে থাকা যেন সেই অভিযোগগুলোই প্রমাণ করছে। তাই গুদামে পড়ে থাকা সরঞ্জাম দ্রুত সরিয়ে নেওয়ার পাশাপাশি এর জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা চাইছেন স্বাস্থ্য খাত বিশেষজ্ঞরা। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনা শনাক্তের সংখ্যা 4 লাখ ছাড়িয়েছে। গত 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছে 1436 জন। এ নিয়ে মোট শনাক্ত দাঁড়ালো 4,251 জনে। করোনায় মৃত্যু হয়েছে আরও 15 জনের, এর মধ্যে পুরুষ 9 এবং নারী 6 জন। এ পর্যন্ত মোট প্রাণহানি 5,818 জনের। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয় 111টি ল্যাবে গত 24 ঘন্টায় 13,758 নমুনা পরীক্ষা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 10.44%। নতুন করে সুস্থ হয়েছেন আরও 1,493 জন। এ নিয়ে মোট সুস্থ 3,16,600 জন। যাদের রাজনৈতিক সংস্কৃতি রক্তের দাগ আর ষড়যন্ত্রের নকশা, তারাই গণতন্ত্রের মুখোশ পরা ফেরিওয়ালা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেছেন তিনি। মুখে গণতন্ত্রের বুলিয়া উড়িয়ে জুলুমতন্ত্র কায়েম করার জন্য ক্ষমতা যেতে বিএনপি অন্ধকারের চোরাগলি খুঁজে। যাদের রাজনৈতিক সংস্কৃতিতে রক্তের দাগ আর ষড়যন্ত্রের নকশা, তারাই তো গণতন্ত্রের মুখোশ পরা ফেরিওয়ালা। গণতন্ত্র এক চাকার বাইসাইকেল নয়, এটি একটি ভারসাম্যমূলক কাঠামো। এখানে সরকারের পাশাপাশি বিরোধী দলের ভূমিকাও গুরুত্বপূর্ণ। গণতন্ত্রে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সকলের সহযোগিতা প্রয়োজন। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। করোনার কারণে শোভাযাত্রা ছাড়াই এবার সন্ধ্যা 6টার মধ্যে শেষ হয় প্রতিমা বিসর্জন। সকাল 9:57 মধ্যে দশমী পূজার ফুল আনুষ্ঠানিকতা বা দর্পণ বিসর্জন হয়। এরপর দেবীর চরণে সিঁদুর দেন ভক্তরা। তবে এবার করোনা সতর্কতায় অন্যান্য বছরের মতো হয়নি সিঁদুর খেলা। রাজধানীর বেশিরভাগ প্রতিমা বিসর্জন হয় বুড়িগঙ্গার ওয়াইজ ঘাটে। টঙ্গীর তুরাগ নদীতেও প্রতিমা বিসর্জন হয়। বিসর্জনের সময় সার্বিক পরিস্থিতি মোকাবেলায় পুলিশের পাশাপাশি ঘাটগুলোতে কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিসকেও প্রস্তুত রাখা হয়। একটি পূজা মণ্ডপের প্রতিমা বিসর্জনে যে কয়জনকে প্রয়োজন শুধু তাদেরকেই ঘাটে যেতে দেওয়া হয়। এইবার আসলে উৎসব হয়নি, এইবার আসলে পুজো হয়েছে। উৎসব জিনিসটা অন্যরকম, যেটা আমরা এবার পাইনি। এবার জাস্ট আমরা পুজোটা দিলাম। কিন্তু যেহেতু এবার কোভিডের পরিস্থিতিতে দেশে একটা সচেতনতা মেনটেন হচ্ছে, সেক্ষেত্রে আমরা সচেতনতা যতটুকু মেনটেন করা সম্ভব সেটা করে দুর্গা মাকে বিসর্জন দিতে এসেছি। কৈলাসে ফিরে গেলেন দেবী দুর্গা। বিজয়া দশমীতে সারা দেশে পূজা অর্চনার পর নানা আয়োজনে বিসর্জন দেওয়া হয় প্রতিমা। করোনা সতর্কতায় এবার বিসর্জন এবং দশমীর আয়োজন ছিল নানা বিধিনিষেধ। চট্টগ্রামের বিভিন্ন পূজা মণ্ডপে দেবী দুর্গতি নাসিনীকে বিদায় দিতে সকাল থেকেই ভিড় করেন ভক্তরা। পরে পতেঙ্গা সমুদ্র সৈকত, কাট্টলির রাসমণি ঘাট সহ বিভিন্ন জায়গায় দেওয়া হয় প্রতিমা বিসর্জন। তবে করোনা সতর্কতায় বিসর্জনের সময় ভক্তদের উপস্থিতি কম থাকার নির্দেশনা থাকলেও তা মানা হয়নি। যে মায়ের যে আগমন, সেটা আসলে আমাদের জন্য শুভ বার্তায় বয়ে আনুক, সেটা জগতের কাছে, মায়ের কাছে আমরা আমাদের প্রার্থনা। আমরা এবারে খুব ভালোই উদযাপন করেছি পূজাটা। আগামীতে মনে করতেছি আরো ভালো করব। কক্সবাজার সমুদ্র সৈকতেও দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে প্রতিমা বিসর্জন। রাজশাহী নগরীর কুমারপাড়ায় পদ্মার ঘাটে হয় প্রতিমা বিসর্জন। এর আগে মা দুর্গার কাছে আগামী দিনের জন্য আশীর্বাদ চান ভক্তরা। বগুড়ায় অঞ্জলি, দর্পণ বিসর্জন, সিঁদুর দানের পর প্রতিমা বিসর্জন দেওয়া হয় করতোয়া নদীতে। সিলেটে ভোগ প্রদান এবং দর্পণ বিসর্জনের মাধ্যমে সম্পূর্ণ হয় দশমী বিহিত পূজা। সীমিত পরিসরে হয় সিঁদুর খেলা আর মিষ্টি বিতরণ। ঝিনাইদহে বারোয়ারি পূজা মণ্ডপ, কালীতলা মন্দির সহ বিভিন্ন মণ্ডপে পূজা শেষে একে অপরকে সিঁদুর লাগিয়ে দেন নারীরা। গাজীপুর, নাটোর, জয়পুরহাট, নওগাঁ, খাগড়াছড়ি, দিনাজপুর সহ দেশের সব জেলায় সকাল থেকে ধর্মীয় নানা আচার অনুষ্ঠান শেষে দেবী মহামায়াকে বিদায় জানানো হয়।
তবে সন্ধ্যার মধ্যেই প্রতিমা বিসর্জন শেষ হয় দেশের বেশিরভাগ জেলায়। খাদিজাতুল কোবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনার কারণে আগামী বছরের এসএসসি পরীক্ষাও পিছিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের সিলেবাস এখনো শেষ করা যায়নি, ফলে নির্দিষ্ট সময়ে পরীক্ষা শুরু করার সম্ভাবনা একদমই কম বলছে শিক্ষা বোর্ড। শিক্ষাপঞ্জি অনুযায়ী আগামী বছরের 1 ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরুর কথা। করোনার কারণে এখন এই পরীক্ষা নিয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থীরা। আমরা খুবই চিন্তিত আমাদের সামনে এক্সাম নিয়ে। আমাদের পরীক্ষার জন্য যে রেজিস্ট্রেশন সেটাও আমাদের এবার নেওয়া হয়নি। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, নামী প্রতিষ্ঠান ছাড়া বেশিরভাগই অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারছে না। ফলে এই পর্যায়ের বেশিরভাগ শিক্ষার্থীরই সিলেবাস শেষ হয়নি। এসএসসির আগে যে নির্বাচনী পরীক্ষা হয় সেটি কিভাবে হবে তা নিয়েও সিদ্ধান্তহীনতায় শিক্ষকরা। প্রত্যন্ত অঞ্চলের কথা যদি আমরা চিন্তা করি, তারা কিন্তু অনলাইনে ক্লাস করতে পারে নাই, এবং অনেকেই কিন্তু শহরে যারা পড়াশোনা করতো তারা কিন্তু গ্রামে চলে গেছে, তাদের বিভিন্ন অর্থনৈতিক সমস্যা, অভিভাবকরা চলে গেছে, সেক্ষেত্রে তারা কিন্তু এই সুবিধাটা পাচ্ছে না। সিলেবাসও কিন্তু অনেক প্রতিষ্ঠান শেষ করতে পারে নাই। শিক্ষা বোর্ড বলছে, নির্বাচনী পরীক্ষা কিভাবে হবে সেটি নিয়ে তারা কাজ করছে। এ বিষয়ে একটি গাইডলাইন তৈরি হবে। এই পরিস্থিতিতে সিলেবাস শেষ না করে এসএসসি পরীক্ষা শুরুর কোনো সম্ভাবনা নেই। শিক্ষা প্রতিষ্ঠান না খোলা পর্যন্ত এই নির্বাচনী পরীক্ষা গ্রহণ করা সম্ভব না। এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে আমরা গত 10 বছর পর্যন্ত নিয়ে আসছি, কিন্তু গত 7 থেকে 8 মাস পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি কার্যত ছুটি। ফলে এটি নিয়ে আমাদেরকে আরও চিন্তাভাবনা করতে হবে। সম্ভবত এটি যে এই সময়ের মধ্যে নেওয়া যাবে কি না এটি কিন্তু আমরা এখনো নিশ্চিত না। সেই সঙ্গে পরীক্ষায় সিলেবাস বা বিষয় কমানোর কোনো সম্ভাবনা নেই বলছে বোর্ড। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরগুনায় চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলায় অপ্রাপ্তবয়স্ক 14 কিশোরের রায় ঘোষণা কাল। আসামিদের সর্বোচ্চ শাস্তির আশা করছেন নিহত রিফাতের স্বজনরা। একই প্রত্যাশা রাষ্ট্রপক্ষেরও। রায় দৃষ্টান্তমূলক হলে কিশোর অপরাধ কমবে বলে মনে করেন সচেতন মহল। গত বছরের 26 জুন বরগুনা সরকারি কলেজ গেটে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় রিফাত শরীফকে। মামলায় 24 জনকে আসামি করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। এতে বলা হয়, মেসেঞ্জার গ্রুপে পরিকল্পনা করে ভয়াবহ এ হত্যাকাণ্ডে প্রাপ্তবয়স্ক 10 আসামির সঙ্গে অংশ নেয় 14 কিশোর। 14 জনের মধ্যে 6 জন কারাগারে, 8 জন জামিনে। আদালতে 76 জনের সাক্ষ্য এবং যুক্তিতর্ক যেভাবে হয়েছে তাতে আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে বলে মনে করেন রাষ্ট্রপক্ষ। ন্যায্য বিচারের আশা করছেন আসামি পক্ষের আইনজীবীরা। আমার যে শিশু অপরাধী চন্দন, ওর কাছ থেকে কোনো মোবাইল উদ্ধার হয় নাই। ও যে 07 বন্ড গ্রুপের সদস্য নয়, এবং যেটা হচ্ছে যে মোবাইল ফোনের যে সিডিআর বিশ্লেষণে সেখানে ওর কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। এই মৃত্যুকালে জনমন্দিতে বলে গেছে কে কে তাকে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। এর চেয়ে রাষ্ট্রপক্ষের মামলা প্রমাণের আর কিছু থাকে না। আশাবাদী যে সকলেই এই মামলায়, সকল আসামিরা এই মামলায় শাস্তি হবে। অভিযুক্ত 14 কিশোরেরই সর্বোচ্চ শাস্তি চায় নিহত রিফাতের পরিবার। রিশান ফরাজি সহ যত আসামি আছে যারা দোষ করেছে তাদের প্রত্যেকের যেন সর্বোচ্চ শাস্তি হয় এবং এই রায় যেন দ্রুততরভাবে এটা কার্যকরী হয়। বরগুনায় কিশোর অপরাধ দিন দিন বাড়ছে দাবি করে সচেতন মহল বলছেন, এই রায়ে দৃষ্টান্ত স্থাপন করা গেলে কমে আসতে পারে অপরাধ। অপরাধ যেটুকু হোক সেই পরিমাণ সাজা যাতে সে পায়। এবং আপনারা জানেন যে সারা দেশে কিশোর গ্যাংয়ের একটি উপদ্রব শুরু হয়েছে। বরগুনাতে এটা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আমরা চাচ্ছি এই কিশোর গ্যাং যাতে প্রতিরোধ হয় এবং তারা যাতে সংশোধন হওয়ার সুযোগ পায়। গত 30 সেপ্টেম্বর এ মামলায় রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি সহ 6 আসামিকে মৃত্যুদণ্ড দেয় আদালত। খালাস দেয়া হয় 4 জনকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেশে মঙ্গলবার থেকে চালু হচ্ছে ব্যাংক এবং মোবাইলে আর্থিক সেবা বা এমএফএসগুলোর মধ্যে আন্তঃলেনদেন ব্যবস্থা। নতুন এই সেবার ফলে গ্রাহকদের আর্থিক লেনদেন সহজ হওয়ার পাশাপাশি কমবে ভোগান্তি। তবে ব্যাংক থেকে এমএফএস এবং মোবাইল থেকে ব্যাংকের টাকা স্থানান্তরে প্রতি হাজারে 4.5 টাকা চার্জ বসানোর বিষয়টিকে অসঙ্গতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। কারণ এই চার্জ এমএফএস প্রতিষ্ঠানকে দেওয়ার কথা বলা হলেও শেষ পর্যন্ত তা গ্রাহকের ঘাড়েই চাপার
আশঙ্কা তাদের। মঙ্গলবার থেকে ব্যাংক ও মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃলেনদেন সুবিধা চালু হচ্ছে। এক্ষেত্রে শুধুমাত্র পরীক্ষামূলক কার্যক্রম শেষ করেছে এমন প্রতিষ্ঠানই এই সেবা চালু করতে পারবে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী মোবাইল থেকে মোবাইলে লেনদেনে 1008 টাকা মাশুল দিতে হবে। এছাড়া ব্যাংক ও এমএফএসে লেনদেনে দিতে হবে 4.5 টাকা। কিন্তু বেশিরভাগ মানুষই জানেন না ব্যাংক থেকে মোবাইলে টাকা লেনদেনের বিষয়টি। তবে এই সেবা শুরু হলে আর্থিক লেনদেন সহজ হওয়ার পাশাপাশি ভোগান্তি অনেকটাই কমে আসবে বলে আশাবাদী তারা। মোবাইল থেকে ব্যাংক থেকে টাকা পাওয়া যায় আমাদের জন্য সুবিধা। এরকম যদি কোনো সিস্টেম হয় তাহলে আমাদের সবার জন্য এই ব্যাপারটা অনেক ভালো হবে। গ্রাহকরা এই সেবাটি ভোগ করার মাধ্যমে তাদের আর্থিক লেনদেনে আরো সক্ষমতা এবং স্বাধীনতা অর্জন করবেন। একই সঙ্গে আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের লেনদেন ব্যবস্থাপনায় আরো শক্তিশালী হবে। সংশ্লিষ্টরা বলছেন নতুন এই আন্তঃলেনদেনের ফলে গ্রাহকরা অর্থনৈতিক স্বাধীনতা পেয়েছে, কিন্তু নতুন এই সেবার পরিধি বাড়াতে ব্যাংক এবং মোবাইল ব্যাংকিং সেবার মধ্যকার লেনদেনে কোনো চার্জ না রাখার পরামর্শ তাদের। যে কোনো ব্যাংক থেকে টাকা আনুক, যে কোনো মাস্টার কার্ড ভিসা কার্ড থেকে টাকা আনলে কোনো টাকা খরচ হয় না গ্রাহকের। সো বাংলাদেশ ব্যাংক একটা পলিসি করেছে এখন যে 4.5 টাকা খরচ হবে প্রতি 1000 টাকায়। সো আমি মনে করি এই সময় আসলে এইটা না করে আরো একটা বছর আসলে সময় দেওয়া উচিত। এই নির্দেশনা খানিকটা গ্রাহকের উপর চাপ তৈরি করবে। আশা করি বাংলাদেশ ব্যাংক গ্রাহক স্বার্থের কথা বিবেচনায় রেখে ব্যাংকিং ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত সংশ্লিষ্টদের নিয়ে এই নির্দেশনা পরিবর্তন করে গ্রাহক বান্ধব এমএফএস খাত গড়ে তুলতে সহায়তা করবেন। বাংলাদেশ ব্যাংক বলছে একটি কমিটি গঠন করে বিষয়টি পর্যালোচনা করা হবে, প্রয়োজনে পরিবর্তন হবে সিদ্ধান্ত। একটা কমিটি করে যাচাই বাছাই পর্যায়ে আছে, দেখবে আর কি ভবিষ্যতে। এটা তো কেবল শুরু করা হলো, এর মেরিট ডিমেরিট তো আমরা পরবর্তী সময় ফিডব্যাক পাবো। বর্তমানে দেশে 4টি ব্যাংক ও 4টি মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান এই সেবায় যুক্ত হলেও বাকিদের 31 মার্চের মধ্যে আন্তঃলেনদেন ব্যবস্থায় যুক্ত হওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তথ্য অনুযায়ী বর্তমানে 16টি প্রতিষ্ঠান মোবাইল ব্যাংকিং সেবায় যুক্ত আছে। তাদের গ্রাহক সংখ্যা ছাড়িয়েছে 9 কোটিরও বেশি। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মার্কিন নির্বাচনের আর মাত্র বাকি 8 দিন। দেশ জুড়ে এরই মধ্যে 5.5 কোটির বেশি আগাম ভোট পড়েছে। আমেরিকানদের পাশাপাশি নির্বাচনী আমেজ দেখা যাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও। মূলত বর্ণ বৈষম্যের বিরুদ্ধে যোগ্য প্রার্থীকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি নির্বাচিত করতেই এবারে নির্বাচনকে বিশেষ গুরুত্বপূর্ণ মনে করছেন বাংলাদেশি সহ ইমিগ্রেন্ট কমিউনিটি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এবারই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সর্বোচ্চ আগাম ভোট পড়েছে। তারই ধারাবাহিকতায় শনিবার থেকে নিউ ইয়র্কে শুরু হয়েছে আগাম ভোট গ্রহণ। নিউ ইয়র্কে প্রায় 4 লাখ বাংলাদেশির বাস। পরিবার পরিজন নিয়ে অনেককে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আগাম ভোট দিতে দেখা গেছে। আমরা চাচ্ছি একটা পরিবর্তন। নিউ ইয়র্কে সমস্ত বাঙালিরা সবাই এবার আর্লি ভোট দিল এবং দিস ইজ ভেরি এক্সাইটিং। আমরা আশা করি আমাদের যারা বাকি বাঙালিরা আসছেন, বাইরে আসেন, সবাই ভোট দিতে চলে আসবেন। করোনা ভাইরাসের যে দুর্যোগটা আসতেছে এটা কিন্তু এখনো কিন্তু যায় না, এটা কিন্তু আরো বৃদ্ধি পাচ্ছে। এটার জন্য আমাদের যে প্রতিনিধি কে হবে, কে আমাদের জন্য সবচেয়ে বেশি লড়াই করবে শ্রমজীবী মানুষের জন্য, আর এটা খুবই গুরুত্বপূর্ণ। নিজেদের সম্মান এবং স্বার্থ রক্ষার জন্যই সর্বোচ্চ সংখ্যক ইমিগ্রেন্ট কমিউনিটি এবার ভোট কেন্দ্রে যাচ্ছেন। আমাদের মতো ইমিগ্রেন্ট কমিউনিটি, ক্ষুদ্র কমিউনিটির স্বার্থ রক্ষার্থে আমাদের সাউথ এশিয়ানদের, মুসলিমদের আমরা সকলে আগামী 3 তারিখে 3 নভেম্বরের নির্বাচনে আমরা জো বাইডেনকে নির্বাচিত করে আমরা আবারও আমেরিকার মর্যাদা আমরা রক্ষা করব। মূলত বর্ণবৈষম্যের বিরুদ্ধে যোগ্য প্রার্থীকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি নির্বাচিত করতেই এবারের নির্বাচনকে বিশেষ গুরুত্বপূর্ণ মনে করছেন বাংলাদেশি সহ ইমিগ্রেন্ট কমিউনিটি। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি সহ প্রায় 90% ইমিগ্রেন্ট কমিউনিটি ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের সমর্থক। বাকি 10% রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের পক্ষে। আবার কেউ কেউ আছেন যারা জোয়ার বুঝে সিদ্ধান্ত নেবেন। এবার কিন্তু খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে আমরা চাই যেই যান না কেন আমাদের জন্য যেন ভালো কিছু করেন। আমরা যারা এখানে ইমিগ্রেন্ট হিসাবে আছি আমাদেরকে যেন ওনারা সুনজরে দেখেন। করোনা মহামারী মোকাবিলায় ব্যর্থতা এবং ক্ষমতার পুরো সময়েই ইমিগ্রেন্ট কমিউনিটির বিরুদ্ধে অবস্থান নিয়ে বেশ সমালোচিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এসব সিদ্ধান্তে তার নিজ দলের অনেক জ্যেষ্ঠ নেতাই বিব্রত।
এবারের নির্বাচনে ইমিগ্রেন্ট কমিউনিটির মধ্যে এই দুই ইস্যু গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বলে মত বিশ্লেষকদের। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পরিশ্রম একাগ্রতায় সাফল্য এসেছে। টপ অর্ডারে থেকে পিছিয়ে নতুন ব্যাটিং অর্ডারেও রানের দেখা পেয়েছেন। প্রেসিডেন্টস কাপ থেকে পাওয়া আত্মবিশ্বাস কাজে লাগিয়ে ধারাবাহিকতা রেখে জাতীয় দলের জন্য নিজেকে তৈরি করতে চান ইরফান শুক্কুর। অন্যদিকে ফাইনালে 5 উইকেট নিয়ে আলো কাড়া সুমন খানও এখন বড় মঞ্চের অপেক্ষায়। প্রয়োজনে শুরুর ধস সামাল দেবেন ঠান্ডা মাথায়, নইলে বিগ শট খেলে দলকে এনে দেবেন বড় সংগ্রহ। বর্তমান বাংলাদেশ দলে এমন ব্যাটসম্যানের অভাব স্পষ্ট। নাসিরের পর সাব্বির মোসাদ্দেকেও মেলেনি ধারাবাহিকতা, ফলে ইরফান শুকুরের জন্য যে কোনো সময় আসতে পারে সুযোগ। প্রেসিডেন্টস কাপের বড় আবিষ্কার এই ব্যাটসম্যান। ঘরোয়াতে 10 বছরের ক্যারিয়ারে বেশিরভাগ সময় খেলেছেন টপ অর্ডারে। কমফোর্ট জোন থেকে বেরিয়ে এবার খেলেছেন 7 নম্বরে। টেম্পারমেন্ট, বলের যোগ্যতা বুঝে খেলা, হিটিং অ্যাবিলিটিতে নতুন করে নজরে এসেছেন। ফাইনালের পাশাপাশি আসরেও হয়েছেন সেরা ব্যাটসম্যান। সুযোগ কাজে লাগানোর আনন্দ আছে, তারপরেও পা মাটিতে রাখতে চান 28 বছর বয়সী এই উইকেট কিপার ব্যাটসম্যান। 2017 সালের শেষের দিকে যখন আমি ইনজুরিতে পড়ি, আমি ক্রিকেট থেকে আউট অফ ট্র্যাক চলে গেছিলাম। ফ্রম দেন আমি অনেক হার্ড ওয়ার্ক করছি আমার ফিটনেস নিয়ে, স্কিল নিয়ে, আর আমি আমার নিউট্রিশন নিয়ে অনেক কাজ করছি, আমার ডায়েটিং নিয়ে অনেক কাজ করছি। ভবিষ্যৎ পরিকল্পনা তো সবারই ন্যাশনাল টিম খেলার একটা ইচ্ছা থাকে, যেটা সেম আমারও আছে, কিন্তু আমি এখন শর্ট টার্ম গোলের মধ্যে ফোকাস করতে যাচ্ছি, যেটা যে কোনো টুর্নামেন্ট হোক সামনে স্টেপ বাই স্টেপ আমি আগাতে চাচ্ছি। ইরফানের ব্যাটে যেমন রান এসেছে, তেমনই উইকেট উৎসবে বারবার এমন আকাশে উড়েছেন সুমন খান। বিসিবির পরিকল্পনাতে আগে থেকেই আছেন এই পেসার। বছরের শুরুতে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছেন প্রস্তুতি ম্যাচ, আছেন এইচপি ক্যাম্পেও। ফাইনালে 5 উইকেট নিয়ে জানান দিয়েছেন আগামীর। সব ধরনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত হচ্ছেন এই পেসার। প্রত্যেকটা প্লেয়ারই স্বপ্ন লাইফে, যে প্লেয়ার ক্রিকেটার তাদের স্বপ্ন যে সে একদম বড় স্টেজ খেলবে, যেটা ন্যাশনাল টিম বলেন। তো ভবিষ্যৎ চিন্তা বলতে সামনে কর্পোরেট লিগ আছে, ইচ্ছা আছে সেখানে ভালো করার, কনসিস্টেন্স থাকার। সেরা দুই ব্যাটসম্যান ও বোলারের চোখ এখন টি-20 লিগে। এক সিরিজে ভালো করে হারিয়ে যাওয়ার সংস্কৃতি থেকে বের হতে চান আত্মবিশ্বাস দিয়ে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ছুটির দিনে ঐচ্ছিক অনুশীলন করেছেন জাতীয় ফুটবল দলের 4 ফুটবলার। কোপার টেস্টে তরুণ দুজন ভালো করলে অভিজ্ঞ মামুনুল ইসলাম আর নাবিব নেওয়াজ জীবনের ফিটনেসে ঘাটতি ধরা পড়েছে। সহকারী কোচ বলছেন করোনা বিরতির কারণে এমনটা হওয়ারই কথা। অন্যদিকে দ্রুত ফিট হয়ে নেপালকে নিজের মাঠে হারাতে দৃঢ় প্রতিজ্ঞ মামুনুল। ছুটির দিনে অফিসিয়াল ট্রেনিং সেশন নেই, কিন্তু নিজ উদ্যোগেই সকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হাজির 4 ফুটবলার। উদ্দেশ্য ফিটনেস নিয়ে কাজ করা। সহকারী কোচ মাসুদ পারভেজ কাইসারের পরামর্শে চলল আরিফ, রাকিব, জীবন ও মামুনুলের অনুশীলন। ওয়ার্ম আপ শেষে এবার ফিটনেস পরীক্ষা। কোপর টেস্টের জন্য টানা 12 মিনিট দৌড়াতে হবে। সেখানে 2 তরুণ আরিফ, রাকিব সফল। তাদের প্রায় 7.5 রাউন্ড, মানে 3000 মিটারের বিপরীতে মামুনুল দৌড়েছেন 1 রাউন্ড কম। আর জীবন 3 রাউন্ড দিয়ে কিছুটা অসুস্থ বোধ করেন। ট্রেনিং সেশনে যোগ দিয়েই অভিজ্ঞ মামুনুলের কণ্ঠে নেপাল বধের পরিকল্পনা। ফিজিক্যালি অনেক কিছু এখন ডেভেলপ হবে এবং আমরা প্লেয়াররা সবাই 100% ট্রাই করতেছি আমরা ফিজিক্যালি খুবই তাড়াতাড়ি রিকভারি করে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার জন্য, এবং আমরা সব প্লেয়ারই খুবই আনন্দিত আছি যে একটা ভালো ম্যাচ খেলব। দীর্ঘ বিরতিতে ফিটনেসে কিছুটা ঘাটতি থাকারই কথা। সহকারী কোচ সে কারণে একদমই হতাশ নন। 3 জনের মধ্যে রাকিব এন্ড আরিফ ভালোভাবে শেষ করছে, কিন্তু সামান্য অসুস্থতার কারণে জীবন। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।